আমাদের বাড়ির নিয়ম, বিয়ের দিন বউ নিজের হাতে বরকে খাইয়ে দেয়। মাথা নিচু করে বসে আছে অহনা, মাথায় লম্বা করে ঘোমটা টানা। চারপাশে কয়েকজন মহিলা বসে আছে। কিছুক্ষণ পর একজন মাঝবয়সী সুন্দর দেখতে মহিলা এসে বলে উঠল, বুকে নিয়ে এসো, খাবার রেডি করা হয়েছে। একজন মহিলা মজা করে বলল, এসো নতুন বউ, বরকে খাওয়াবে, চলো। সবাই একজোটে হেসে উঠল। তোমার জামাই কিন্তু অনেক গরম মেজাজের, একটু রয়ে সয়ে কথা বলবে। অহনা সবার কথা শুনল, তবে টু শব্দ করল না। বসা থেকে উঠে ধীরে ধীরে সামনে যেতে লাগল। অহনাকে টেবিলে বসানো হলো। সামনে নানান পদের আইটেম। অহনার খিদে পেয়েছে প্রচুর। বাড়িতে থাকলে হয়তো এতক্ষণে যুদ্ধ শুরু করে দিত। অহনা আর যাই করুক, খিদে সহ্য করতে পারে না। তাই চুপচাপ খাবারের দিকে তাকিয়ে আছে। হয়তো মনে মনে ভাবছে কখন খেতে দেবে এরা। আহারে, বুয়ের মুখ তো শুকিয়ে গেছে দেখছি, পাশ থেকে কেউ বলে উঠল। সেই মাঝবয়সী মহিলা এগিয়ে এলো। অহনার মাথায় হাত রেখে বলল, আর একটু কষ্ট করো মা, আদিল এসে গেলেই সবাই খেতে বসে যাবে। এই মিহা, আদিলকে কল দিয়েছিস? কি বলেছে, কখন ফিরবে, আর কতক্ষণ বসিয়ে রাখবুকে? সবাই পাগল বানিয়ে ছাড়বে দেখছি আমাকে। ওফ মা, কোনোটার উত্তর দেব আমি? সব প্রশ্নের উত্তর একটাই, কখন আসছে নবাবজাদা? পাশ থেকে দাদি বলে উঠল, ছেলেটা আজকের দিনে কোথায় চলে গেল বলো তো? আম্মা, আপনি ওকে বেশি লাই দিয়ে মাথায় তুলেছেন। কারো কথা শোনে না, একরোখা, বদমেজাজি, জেদি, নিজে যা বুঝবে তাই, কারো কথা শুনবে না। এবার স্বভাব পাল্টাতে বলুন। বিয়ে হয়ে গেছে, এখন বাড়িতে বউ এনেছে, দায়িত্ব বেড়েছে। দাদি বলে উঠল, কি শুরু করলে বউয়ের সামনে? একটা দিনও হয়নি এখনো। জামাই সম্পর্কে কি ভাববে বলো তো? বড় নাত বউ, কল দিয়েছ তোমার দেবরকে? কি বলেছে? বউ আনার সঙ্গে সঙ্গে বেরিয়েছি, এখনো ফেরার নাম নেই। কবিতা বলল, দাদু, ছোট ভাইয়া বলল আসছে। কাছাকাছি আছে নাকি? কাছাকাছি আছে মানে? কোথায় গিয়েছে? কি সমস্যা হঠাৎ? গুরুগম্ভীর আওয়াজে সবাই খানিকটা চুপ হয়ে এলো। আদিলের আওয়াজ শুনে নীলিমা জাহান বলে উঠল, কোথায় ছিলে এতক্ষণ? নতুন বুকে কতক্ষণ বসিয়ে রাখবো? খিদে পেলে খেয়ে নিত। আমি কি কারো হাত বেঁধে রেখেছি নাকি? বাজে কথা বলবে না। তোমাকে কতবার বলা হয়েছে, আজ নতুন বউ তোমাকে খাইয়ে দেবে, আমি কারো হাতে খাব না। এতক্ষণ ধরে অহনা সবকিছু মন দিয়ে শুনছিল। আদিলের কথা শুনে মনে মনে বলে উঠল, আমার বয়ে গেছে খাইয়ে দিতে। যতসব যাও, জামা কাপড় পাল্টে এসা তাড়াতাড়ি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আবির, নোহান, ওরা কোথায়? তোমাদের রুম সাজানোর কাজে ব্যস্ত। মুখ ফসকে কথাটা বলে নিজেই লজ্জায় পড়ে গেল কবিতা। বাড়ির বড়দের সামনে বলা ঠিক হয়নি। আদিল আর চোখে একবার অহনার দিকে তাকাল। পেটে হাত দিয়ে বসে আছে। আসছি বলে আদিল রুমের দিকে চলে গেল। কিছু মুহূর্ত পর আদিল এলো। আদিলের মা অহনার পাশের চেয়ার টেনে দিয়ে বসতে বলল। আদিল বসতেই অহনা খানিকটা নড়েচড়ে বসল। আদিলের মা খাবার বাড়তে লাগল। নিহা বলে উঠল, ভাইয়া, ভাবির আরেকটু কাছে যাও, ছবি ভালো আসছে না তো। আদিল নিহার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে নিহা বেলুনের মতো চুপসে গেল। আদিলের মা খাবারের প্লেটটা অহনার সামনে রাখল। আবির আর নোহানও কাজ শেষ করে উপস্থিত হল। নাও নতুন বউ, খাইয়ে দাও তোমার জামাইকে। অহনা কি করবে বুঝতে পারছে না। একে তো লজ্জা পাচ্ছে, তার উপর একটু আগের কথা শুনে খাইয়ে দেওয়া তো দূরের কথা, পারলে গলা টিপে দিত। কি গো, এত লজ্জা পাচ্ছ নাকি? আবির বলল, খাইয়ে দিন ভাবি। ভাইয়া আর ওয়েট করতে পারছে না। সবাই মিটিমিটি করে হাসছে। অহনা সামনে থাকা প্লেটটা নিজের কাছে এগিয়ে আনল। ভাতের সঙ্গে তরকারি মিশিয়ে লোকমা করে আদিলের দিকে এগিয়ে দিল। আদিল কয়েক সেকেন্ড অহনার হাতের দিকে তাকিয়ে রইল। হাতের সাইজ দেখে মনে হচ্ছে ভাতসহ পুরো হাত মুখে ভরে দেওয়া যাবে। অহনা হাতটা আদিলের গলা বরাবর ধরে রেখেছে। আদিল অহনার হাত ধরে মুখ বরাবর নিয়ে এলো। আবির, নোহান, ও বলে চিৎকার করে উঠল। অহনার ইচ্ছে করছে মাটি ফাঁক করে বের হয়ে যেতে। পরে মনে পড়ল, এটা তো ফ্লোর। কবিতা বলল, তাড়াতাড়ি শেষ করো, অনেক কাজ বাকি আছে এখনো। সকাল হয়ে এলো, রুমে যাবে নাকি তোমরা? অহনার এবার বিরক্ত লাগছে। লোকটা মারাত্মক অসভ্য। ভাতের লোকমার সঙ্গে ইচ্ছে করে আঙুল কামড়ে দিচ্ছে। অহনা অসহ্য হয়ে বিড়বিড়িয়ে বলে উঠল, লুচ্চা। আদিল ঠিকই শুনতে পেল। অহনার দিকে এগিয়ে গিয়ে বল, লুচ্চামির প্রকারভেদ একটু পরে বুঝানো হবে। অহনার কান গরম হয়ে এলো।
মনে মনে গালি দিতে অবশ্য ভুল না। নাও বউ, এবার তুমি খেয়ে নাও। অহনা ভাত নিয়ে বসে আছে, খাচ্ছে না। কবিতা পাশ থেকে বলে উঠল, খাচ্ছ না কেন অহনা? কোনো সমস্যা? এগুলো তো আরেকজনের এটো খাবার, আমি এগুলো খাব না। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এসব কি কথা? আরেকজন মানে কি? তোমার বিয়ে হয়েছে এই আরেকজনের সাথেই। এই আরেকজনই এখন তোমার সবচেয়ে কাছের মানুষ। আদিলের মা বলে উঠল, আজকে একটু কষ্ট করে খেয়ে নাও। অহনা আর কিছু বলল না। সবে মাত্র মুখে খাবার তুলতে যাবে, তখনই একটা হাত এসে প্লেটটা কেড়ে নিল। চারপাশে মুহূর্তের মধ্যে নীরবতা নেমে এলো। অহনা অবিশ্বাসী চোখে তাকিয়ে রইল। আদিল, চোখে সেই একই উদাসীন দৃষ্টিভঙ্গি, ঠোঁটে হালকা বাঁকা হাসি। এটো খাবে না? আদিলের গলায় কোনো প্রশ্ন নেই, আছে কটাক্ষ। অহনা চোয়াল শক্ত করে বলল, আমি কারো এটো খাবার খাই না। আদিল ঠোঁটের কোণে হাসল। প্লেটটা টেবিলের উপর রাখল না, বরং নিজের হাতে তুলে নিল। আজ থেকে খেতে হবে, স্বাভাবিক গলায় বলল সে। এই বাড়ির নিয়ম তোমার জন্য বদলাবে না। চারপাশে কেউ কিছু বলছে না। নতুন বউ, নতুন জামাই, সবাই যেন নাটক দেখছে। কবিতা অস্বস্তি নিয়ে বলল, ভাইয়া থাক, আজ প্রথম দিন। ভাবি, আদিলের কণ্ঠ হঠাৎ ঠান্ডা হয়ে গেল, এটা আমাদের ব্যাপার। অহনার বুকের ভেতর ধক করে উঠল। এই আমাদের শব্দটা তার কাছে কেমন জানি শ্বাসরোধ করা লাগছে। আদিল ভাতের সঙ্গে পুনরায় তরকারি মিশিয়ে আবার লোকমা বানাল। অহনার দিকে এগিয়ে ধরল। খাও। অহনা তাকিয়ে রইল। এই লোকটা কি সত্যিই তাকে জোর করবে? আমি বলেছি খাব না। আদিল একটু ঝুঁকে এল, এত কাছে যে অহনা আদিলের নিঃশ্বাসের উষ্ণতা টের পেল। এটো নিয়ে এত আপত্তি কেন? আমি আপনার হাতে কখনো খাব না। অহনা হঠাৎ বলে উঠল। চারপাশে যেন সব স্তব্ধ হয়ে পড়ল। নিহা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আদিল সোজা হয়ে দাঁড়াল, চোখে এবার রাগ। তুমি আমার কথা শুনবে না? তুমি জানো না অহনা, এই বাড়িতে না শব্দটা টেকে না। হঠাৎ আদিল অহনার কবজি ধরে ফেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই আদিল লোকমাটা অহনার মুখের কাছে নিয়ে গেল। খাও, ছাড়ুন আমাকে। অহনা হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু আদিল আরো শক্ত করে ধরল। আদিল, এইবার তার মা উঠে দাঁড়াল। এটা বাড়াবাড়ি হচ্ছে কি? এই সব বন্ধ করো আদিল। আদিল তাকাল মায়ের দিকে। 1 সেকেন্ড, তারপর অহনার হাত ছেড়ে দিল। অহনার মুখ চেপে ধরল। লোকমাটা জোর করে অহনার মুখে দিয়ে দিল। অহনার মাথা ঘুরছে। এই লোকটা এত খারাপ? লজ্জা আর অপমানে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আদিল অহনার দিকে তাকিয়ে দেখল। অহনাকে কাঁদতে দেখে বলল, আজকে যেমন তোমার কথা অনুযায়ী কিছু হয়নি, ভবিষ্যতে ও হবে না। এটা মাথায় ঢুকিয়ে নাও। আমি রুমে যাচ্ছি। কেউ কিছু বলার আগেই সে ঘুরে হাঁটা দিল। অহনা স্থির হয়ে বসে আছে, হাত দুটো কাঁপছে এখনো। কবিতা এসে কাঁধে হাত রাখল। চলো, কিছুক্ষণের জন্য আমার রুমে চলো। একটু বিশ্রাম নিয়ে তোমাকে তোমার রুমে দিয়ে আসব। অহনা উঠে দাঁড়াল, পা দুটো ভারী লাগছে। অহনা কবিতার রুমে বিছানায় বসে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। একটু পর আদিলের মা এসে অহনার পাশে বসল। উনাকে দেখে অহনা চোখের পানি মুছে ফেলল। শ্বশুর বাড়িতে প্রথম দিনের অভিজ্ঞতা তোমার খুব একটা ভালো হয়নি মনে হচ্ছে। আজকের এই ব্যাপারটা ভুলে যাও তুমি। আদিলের সঙ্গে তর্ক করবে না। বিয়েটা করতে চায়নি, তাই হয়তো এমন করছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অহনা নিশ্চুপ হয়ে বসে আছে, হয়তো ভাবছে সামনের দিনগুলোতে কি হবে। আদিল বারান্দায় বসে আছে, দৃষ্টি সামনের রাস্তায়। কেউ নেই। সামনের দোকানের বাইরে আলো জ্বলছে। হঠাৎ আওয়াজ পেয়ে পেছন দিকে তাকাল। দাদু পাশে এসে দাঁড়িয়েছে, হাতে একটা বক্স। কি গো নতুন জামাই, আজকে বুয়ের সঙ্গে এটা ঠিক করলে? এরকম কেউ করে? তোমাকে কি ভাবল বলো তো? যা ভাবার ভাবুক। আই ডোন্ট কেয়ার। হয়েছে হয়েছে। কিছু নিয়ে এসেছো বুয়ের জন্য? আদিল চুপ করে রইল। দাদিমা বক্স থেকে এক জোড়া চুড়ি বের করল। এই নাও, এগুলো পরিয়ে দিও বুকে। আমি দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম তোমাকে দিয়ে দিলে তুমিই পরিয়ে দেবে। বউয়ের সঙ্গে সুন্দর করে কথা বলবে, রাগ দেখাবে না। পরে কিন্তু বউ বাপের বাড়ি চলে যাবে, তখন আর পাবে না। আদিল সামান্য হাসল হয়তো। দাদিমা বক্স দিয়ে চলে গেল।
কবিতা অহনাকে একটা কালো রঙের শাড়ি পরিয়ে দিল। ফর্সা গায়ে শাড়িটা বেশ মানিয়েছে। কবিতা হালকা সাজাতে চেয়েছিল, অহনা না করায় আর জোর করেনি। দাদিমা এসে বলল, আর কত সময় লাগবে? অহনাকে একবার দেখে বলল, তোমাকে তো পুতুল পুতুল লাগছে, আজ তো আর চোখ ফেরাবে না। দাদিমা অহনার কাছে এসে বলল, কাছে আসতে চাইলে আটকাবে না। দুজনের একজন একটু সহজ হতে হবে তো নাকি? অহনা মাথা নিচু করে সব শুনো। কবিতা বলল, চলো দিয়ে আসি তোমাকে। যেতে যেতে অনেক কিছু বলল। সেসব শুনে অহনার গাল টমেটোর মতো লাল হয়ে উঠল। নিহা খাবার টেবিলের কাণ্ড দেখে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। না হলে আরেকটু মজা করতে পারত। অহনাকে রুমের ভেতর দিয়ে কবিতা চলে গেল। যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিল। রুমটা সাজানো, ফুল, আলো, বিছানা সবই নিখুঁতভাবে রয়েছে। কিন্তু অহনার মনে হচ্ছে আজ ভালো কিছু হবে না। আদিল জানালার পাশে দাঁড়িয়ে আছে, পিঠ ফেরানো। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? হঠাৎ জিজ্ঞেস করল সে। অহনা চুপ করে আছে। পাও তো? নিজেই বলল আদিল। তোমার চোখে তা স্পষ্ট। অহনা ধীরে বলল, আমি অন্যায় সহ্য করি না। আদিল ঘুরল। আমি অন্যায় করি না, আমি যা করি আমার অধিকার ভেবেই করি। অহনার বুকের ভেতর মোচড় দিল। আমি কারো কাছে কোনো সম্পত্তি নই। আদিল এক পা এগিয়ে এল। এখনো নও, চোখে অদ্ভুত দৃষ্টি। আদিল বিছানার উপর পড়ে থাকা চুড়িগুলো হাতে নিল। অহনার কাছে গিয়ে কোনো জড়তা ছাড়াই হাতে পরিয়ে দিল। অহনা কিছু বুঝে ওঠার আগেই আদিল হাত দিয়ে অহনার কোমর চেপে ধরে বুকের সঙ্গে মিশিয়ে দিল। অহনার মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আদিল অহনার দিকে এগিয়ে আসতে নিলে কাপা কাপা কণ্ঠে বলে উঠল, আমার সময় চাই প্লিজ। সরি বলার সঙ্গে সঙ্গেই অহনার বুক থেকে আঁচল